অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে আমরা শুনেছি। দলের রাশ তার হাতেই থাকবে। আজকে এই মঞ্চ থেকে ছত্রে ছত্রে বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন তিনি। আইপ্যাককে সঙ্গে নিয়েই চলার কৌশলী বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সবটা নিয়ে আমরা একটু বুঝবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয়, আজকের এই রাজ্যের মেগা সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকে প্রত্যেকে নজর ছিল। তার মধ্যে এই যে বক্তব্য, একসঙ্গে চলার বার্তা, আইপ্যাককে সঙ্গে নিয়ে চলার কৌশলী বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে। কতটা গুরুত্বপূর্ণ ২৬-এর দিকে যদি আমরা নজর রাখি? দেখো, ২৬-এর নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থক থেকে নেতা, জেলার নেতা প্রত্যেকে তারা কিন্তু আজকের এই সমাবেশের দিকে তাকিয়েছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সভানেত্রী, তিনি কি বার্তা দেন, কিভাবে দলকে আগামীতে চলার অভিমুখ কিভাবে ঠিক করে দেন, সে বিষয়ে তারা কিন্তু বার্তা পেতে চাইছিলেন। এবং সে বিষয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলো, মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী হিসেবে পুরোপুরি সাম আপ করলেন পুরো বিষয়টি। এবং একটা বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই যে দলের রাশ রাখছেন সে বিষয়টি সুস্পষ্ট করে দিলেন। এবং তার পাশাপাশি ২৬-এর নির্বাচনকে সামনে রেখে দলের অভিমুখ বোঝাতে গিয়ে তিনি বোঝালেন যে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। যে সাম্প্রতিক অতীতে বেশ কিছু জল্পনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনো বিভেদ রয়েছে কিনা, চিড় রয়েছে কিনা, সে নিয়ে নানা জল্পনা থাকলেও সেই জল্পনায় কিন্তু একেবারে জল ঢাললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যে দৃশ্যত আজকের এই মঞ্চটি দেখি, কনভেনশন মঞ্চটি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদিকে এবং ডান দিকে সুব্রত বক্সিকে রেখে তিনি কিন্তু এই এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। স্পষ্ট বার্তা, মমতা এবং অভিষেকের মধ্যে দূরত্বের ক্ষেত্রে যে জল্পনা সৃষ্টি হয়েছে সেই জল্পনার একেবারে জল ঢাললেন এবং তিনি বলে দিলেন তিনি দলের কি ঠিক করতে হবে, কর্মীদের, নেতাদের প্রত্যেককে তিনি তা বলে দিলেন। রাশ নিজের হাতে রাখছেন, কিন্তু তিনি কোনো জায়গা রইল না। আমরা আসবো অবশ্যই। সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই জায়গা থেকে এই ঠিক কিভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলার কোন বার্তা দিয়েছেন, আবারও শোনাবো সেই বক্তব্য। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। ২০২৬-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেটাই বোঝার চেষ্টা করছি। কথা বলবো সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি। সঞ্জয়, যেটা তুমি আমাদেরকে জানাচ্ছিলে, একেবারেই দেখো, আইপ্যাক নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। আইপ্যাককে সাম্প্রতিক অতীতে আমরা সারা রাজ্যের বিভিন্ন জেলাগুলোকে কিন্তু সেরকম আগের মতো আর সক্রিয় দেখিনি। অনেকটা নিষ্ক্রিয়ভাবে কিন্তু আইপ্যাকের দলটি চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন শীর্ষ নেতা দলের, তারা কিন্তু আইপ্যাকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খুলেছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে নেতা কর্মীদের মধ্যে মনে কিন্তু একটা সন্দেহ বেড়েছিল, তাহলে কি আইপ্যাকের সাথে কি দূরত্ব বেড়েছে, আইপ্যাক কি তাহলে দলের সাথে সম্পৃক্ত নয়, আইপ্যাক কি তাহলে দলের কাজ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী হিসেবে তিনি বললেন যে আইপ্যাক যেটার সঙ্গে আমরা পিকে সংযুক্ত করি, তারা কিন্তু এই দলটি নয়। অর্থাৎ এটা প্রতীক জৈনের আইপ্যাক নতুন একটি দল এবং এদের সহযোগিতা করতে হবে। অর্থাৎ এর মাধ্যমে তিনি যেটা বুঝিয়ে দিলেন যে আগামী দিনে দলের বিভিন্ন কাজকর্ম যেটা দলের নেতৃবৃন্দ ঠিক করে দেবেন, সেই জায়গাটি কিন্তু আইপ্যাকের এই নতুন দল, যেটা প্রতীক জৈনের নেতৃত্বে এই মুহূর্তে কলকাতায় এই মুহূর্তে রাজ্যে রয়েছে, তারা কিন্তু সে বিষয়ের দলকে কিন্তু সাহায্য করবে। এবং দলীয় নেতা এবং কর্মীদের তিনি বার্তা দিলেন যে আইপ্যাককে তারা যেন সহযোগিতা করে তাদের কাজ সম্পন্ন করার জন্য। ফলে আগামী দিনে আইপ্যাক থাকবে কি থাকবে না এ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভ্রান্তি কিন্তু দূর করলেন এবং আগামী দিনে অর্থাৎ ২৬-এর নির্বাচনে তুমি আমাদের সঙ্গে থাকো। আর বিভ্রান্তি দূর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে গলা কেটে দিলেও তার যে নাম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বেরোবে। ঠিক কি বলেছেন আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই।
বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন দল আসছে। অবশ্যই সঙ্গে তোমার কাছে সঞ্জয়, এই যে আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজারে একটা কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে বিভ্রান্ত হচ্ছেন দলের কর্মীরা। আজকে যখন এত মানুষ একসঙ্গে জমায়েত করেছেন, সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা সিগনিফিক্যান্ট? ভীষণ রকম সিগনিফিকেন্ট। দলীয় রাজনীতির ক্ষেত্রে যদি দেখি, গত দুর্গাপুজোর পর থেকে দলীয় যে বড় বড় প্ল্যাটফর্ম বা দলীয় রাজনীতিতে সে অর্থে নিজস্ব সাংসদ এরিয়া বাদ দিয়ে তার বাইরে এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব একটা সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। তিনি মাঝখানে কিছু চিকিৎসার জন্য তিনি বাইরে গিয়েছিলেন, ফিরে এসেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে তিনি তার কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে তার সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল, ফলে একটা জল্পনা সৃষ্টি হচ্ছিল। এমনকি সুকৌশলে আরেকটি জল্পনা কিন্তু এই বাতাসে ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি নতুন দল গঠন করছেন। কেউ কেউ বিরোধী দলের মধ্যে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোনো রাজনৈতিক দলে জাম্প করবেন, এহেন একটা জল্পনাও ছিল। সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তিনি বিজেপিতে যাওয়ার সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রথম এই খোলা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন দলের রাশ তার হাতেই থাকবে। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। কথা বলবো সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে। সঞ্জয়, কোনো রাগ ঢাক নয়, পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন একেবারে খোলা মঞ্চে দলের রাশ তার হাতেই রয়েছে। একেবারে, এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে পুরো বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গের উল্লেখ করলেন, এবং তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন। হঠাৎ করে বলে ওঠেন যে সোশ্যাল মিডিয়াতে আমি নিয়মিত নজর রাখি, প্রতিদিন নজর রাখি, এবং আমার নজরে এসছে যে বহু লোক রয়েছে তারা কিন্তু অনেক সময় এরকম বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যে আমি দলের প্রতীক চিনি না বা দল চিনি না, আমি অমুক দাদার অনুগামী বা অমুক দাদার দল করি। এক্ষেত্রে তিনি বলছেন প্রতীকই আসল। এবং তিনি আরও একটি কথা বললেন, আমরা প্রত্যেকে কর্মী হিসেবে একসঙ্গে দলবদ্ধভাবে এই রাজনৈতিক ময়দানে আগামী রাজনৈতিক সংগ্রামে নামতে হবে। কোনো দাদা বা কোনো উপদলীয় যে এখানে কোনো সক্রিয়তা নেই সে জায়গাটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এবং তিনি বললেন যে এখানে দলীয় প্রতীকটি আসল। দলীয় প্রতীক যদি না থাকতো তাহলে কারোর পক্ষে জেতা বা রাজনৈতিক ময়দানে লড়াই করা সম্ভব হতো না। এবং এক্ষেত্রে তিনি নিজে দাঁড়িয়ে বললেন যেখানে কেউ নেতা নেই, নেতা যদি কেউ হয় সেটা হলো এই দলের প্রতীক এবং মা মাটি মানুষ। আসুন সকলে কর্মী হিসেবে দলবদ্ধভাবে লড়াইটি করি। কিন্তু একেবারে বক্তব্যের শেষ প্রান্তে এসে এখানে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে উপদলীয় প্রবণতা তিনি যে একেবারে মানবেন না, দলের মধ্যে দলের স্ট্রাকচারের মধ্যে মানবেন না, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে তিনি কিন্তু বলে দিলেন। আশা করি এটা একটা কমিউনিকেট করলেন তিনি, কারণ বহু মানুষের মধ্যে তিনি বলছেন তিনি এটা তিনি নিজে খেয়াল রাখছেন পুরো বিষয়টির ওপর, সেটাও তিনি উল্লেখ করলেন। একদমই, আর এটাই 2026 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে প্রতীকটাই আসল, কে নেতা তিনি বোঝেন না। যারা কথা বলছেন তাদেরকেও তিনি কিন্তু যে নজরে রাখছেন, মনিটরিং করছেন, সেটাও বুঝিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই তার কারণ হলো যে যেটা বারবার বলছিলেন, এটা কিন্তু সাম্প্রতিক অতীতে এহেন বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি যে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা কথা বলবো সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মঞ্চ থেকে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন যে দলের রাশ তার হাতেই থাকবে, তিনি সব, তার কথাতেই সব হবে, পরিষ্কার করে আজকে ভরা মঞ্চ থেকে বলছেন। কিভাবে দেখছেন তার বক্তব্য? ঠিকই তো, তিনি যা বলেছেন একদম তার যে স্বৈরতান্ত্রিক মনোভাব তা প্রকাশ ঘটিয়েছেন। দলে যে কোনো গণতন্ত্র নেই, এটা যে গণতান্ত্রিক দল নয়, একটা স্বৈরতান্ত্রিক ক্লাবের মতো চলে, এটা তিনি আবার পরিষ্কার প্রমাণ করে দিলেন। এবং তৃণমূলের যারা বলেন আমাদের দলে অন্তর গণতন্ত্র আছে, তারা যে কত বোকার মতো কথা বলেন তার পরিষ্কার প্রমাণ হয়ে গেল। যে দিদিমণি বলে দিয়েছেন শুধু দিদি রাজ চলবে, নো দাদা রাজ।
বিকাশ রঞ্জন বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই জায়গা থেকে আমি একটুখানি বোঝার চেষ্টা করবো, কথা বলবো সঞ্জয় ভদ্রই আমাদের সঙ্গে রয়েছে, আমাদের ইনপুট হেড। সঞ্জয়, এই যে বিরোধীরা ক্ষেত্রে বলতে শুরু করে দিচ্ছেন যে এটা পরিষ্কার যে এই দলে কোনো গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র চলছে, দিদিরাজ। রাজনৈতিক কৌশলগত কারণে বিরোধী দল হিসেবে বিকাশ ভট্টাচার্য তিনি যে মন্তব্য করলেন সেটা একটা রাজনৈতিক কৌশল। তিনি স্পষ্টতই তারা চাইবেন যে তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে উপদলীয় প্রবণতা থাকুক, বিভিন্ন একাধিক লবি থাকুক, এটাই তাদের কাম্য। ফলে সেক্ষেত্রে তৃণমূল স্টেবল অবস্থায় থাকবে না। সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে এক হয়ে লড়াই করার বার্তা দিচ্ছেন, উপদলীয় প্রবণতা যাতে না থাকে তার জন্য কড়া বার্তা দিচ্ছেন, সে জায়গাটায় দাঁড়িয়ে রাজনৈতিক কৌশলভাবে তিনি কটাক্ষ করলেন এবং তিনি ঘুরিয়ে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা এবং এক্ষেত্রে দলীয় গণতন্ত্র নেই বলে তিনি কটাক্ষ করলেন। আসলে তিনি ইনসাইট করার চেষ্টা করছেন সে ধরনের তৃণমূলের মধ্যে সেই অংশগুলোকে যারা হয়তো বা নানা অন্যান্য কিছু মত পোষণ করেন বা অনেক সময় সোশ্যাল মিডিয়া বা নিজস্ব এলাকায় সে ধরনের মন্তব্য প্রকাশ করেন। এই ধরনের মন্তব্য প্রকাশ যদি করেন বা এই ধরনের যদি মতবাদ থাকে তৃণমূলের মধ্যে, সেক্ষেত্রে বিরোধী দলের লাভ হবে। বিরোধী দল রাজনৈতিক কৌশলগতভাবে সেটাই চাইবে, সেটাই খুব স্বাভাবিক। সেই বক্তব্যেরই কিন্তু প্রতিফলন ঘটলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায়। একদমই সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন আজকে, যেখানে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এখানে কোনো রাগ ঢাক নেই, তিনি সবটার দিকে নজর রাখছেন। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে? একেবারে শেষ অংশে তার বক্তব্য তুলে ধরবো। আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। কড়া অনুশাসনের মধ্যে দলকে তিনি বরাবর বাঁধার চেষ্টা করেছেন। সামনে পরীক্ষা রয়েছে, আর এই পরীক্ষার আগে 2026-এর এই পরীক্ষার আগে তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্জয় ভদ্রের সঙ্গে আবারও কথা বলবো। সঞ্জয়, 2026 বড় পরীক্ষা, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিনা তার জন্য দলকে একটা জায়গায় আনার চেষ্টা করছেন। আর সেই জায়গা থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অংশের এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। আমি আবারও বলছি, কারণ দলের মধ্যে যদি কোনো বিভাজন থাকে, দলের মধ্যে যদি উপদলীয় প্রবণতা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু প্রভাব স্থানীয় স্তরের রাজনীতিতে পড়ে এবং যেটা আদার ওয়ে রাউন্ড সেটা কিন্তু স্থানীয়ভাবে ভোটের ওপরেও তার প্রভাব পড়ে। এটা বিধানসভা ভিত্তিক ভোট হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্থানীয় নেতাকর্মীদের যদি তাদের উপদলীয় প্রবণতা থাকে, সেক্ষেত্রে কোনো দাদার অনুগামী বা ওই অমুক দাদার কথা ভালো বুঝি, আমি দল করি না, দলের প্রতীক বুঝি না, এ ধরনের মন্তব্য যারা করেন, এ ধরনের মানসিকতা যাদের রয়েছে, তারা যদি স্থানীয় স্তরে সে ধরনের প্র্যাকটিস করেন, অভ্যেস করেন, রাজনীতির অভ্যেস করেন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আগামী 26-এর নির্বাচনের আগে খুব একটা কিন্তু সুবার্তা নয় বা খুব একটা ভালো সুবার্তা নয়। সেটা কিন্তু চিন্তার একটা কারণ। সেই চিন্তার কারণটাকে আমূলেই ছেড়ে দেওয়ার জন্যই অবশ্যই আসবে এই বিষয়ে জানতে থাকবো। তবে তার আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দিলীপ বাবু, আজকের এই মেগা সম্মেলনের দিকে প্রত্যেকে নজর ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আগাগোড়া বুঝিয়ে দিয়েছেন যে দলের তিনি শেষ কথা, আইপ্যাককে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে এই কৌশলী মন্তব্য আমরা শুনেছি। কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে? এর থেকে মনে হচ্ছে কোথাও না কোথাও ওনার নেতৃত্বের প্রতি একটা থ্রেট তৈরি হচ্ছে। আর হয়তো যাকে পাশে রেখেছেন তারই থ্রেট। কেন বারবার বলতে আমি মালিক, আরে মালিক তো আপনি। দাদা কালচারকে দিদি কালচার এ নিয়ে প্রশ্ন আসছে, কারণ সবাই জানে দিদি কালচার হচ্ছে পার্টিতে। তো আজকে মমতা ব্যানার্জি যে কোনো কারণে হোক সরকারে এবং পার্টিতে একটা থ্রেটের সম্মুখীন হয়েছেন, সেই চিন্তায়, সেই ভয়ে, আর সেটা বারবার বলছেন এবং সেটা ভালো করে বলার জন্য এবারে আজকের সম্মেলন করেছিলেন। দিলীপ বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আজকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই দলীয় কর্মীরা যাতে বিভ্রান্ত না হন, তিনি বলেছেন সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে, আইপ্যাককে সঙ্গে নিয়ে চলার যে কৌশলী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিয়েছেন, সেই বক্তব্য আরো একবার আপনাদের জন্য। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে
এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।